নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা মুহূর্তেই যখনই ডাক্তারবাবুদের লাইভে পাই তখনই তারা বোঝানোর চেষ্টা করেন যে আমরা কিভাবে আয়ুর্বেদকে পাশে নিয়ে আয়ুর্বেদকে সাথে নিয়ে আমরা আগামী পরবর্তী জীবনটা একটু সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে আমরা প্রত্যেকেই কর্মরত এবং তার জন্য আমাদের বেসিক্যালি মেয়েদেরকে অনেকটা সময় বাইরে কাটাতে হয়। প্রায় 10 থেকে 12 ঘন্টা আমাদের কিন্তু বাইরেই কেটে যাচ্ছে কর্মক্ষেত্রে, আর যার জন্য আমাদের খাওয়া দাওয়ার জন্য পুরোপুরি কিন্তু ডিপেন্ডেবল থাকতে হচ্ছে বাইরের জগতের দিকে, এবং বাইরের এই খাবারগুলো খেতে খেতেই কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আজকালকার দিনে প্রতিনিয়ত যাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মেয়েদের ঋতুস্রাবজনিত সমস্যা কিংবা বন্ধ্যাত্বজনিত সমস্যা খুবই কমন ব্যাপার। খুব অল্প বয়স থেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে আজকের আমাদের এই জেনারেশন। কিন্তু কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিংবা কেন এত কারণ বেড়ে যাচ্ছে বন্ধ্যাত্বের মেয়েদের, সেই কারণগুলো যিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। এই মানুষটি যখনই টিভির পর্দার সামনে আসছেন তখনই কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আমরা আয়ুর্বেদকে কিভাবে পাশে নিয়ে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারি। যখনই ম্যাম অনুষ্ঠানে আসছেন তখনই আমাদের কিন্তু সুন্দর করে বোঝাচ্ছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী দিনটা আগাতে পারবো। তো চলুন, আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। যে কোনো সমস্যার সমাধান পেতে শারীরিক কিংবা মানসিক আপনারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া লাইভ অনুষ্ঠানে আপনারা চলে আসতেই পারেন আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে। তো চলুন, আমাদের অনুষ্ঠান আরো একবার আগিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ একটা ওয়ার্কিং এবং প্রত্যেকেই চাইছি নিজের নিজের লাইফে একটু স্টেবল হতে, এবং তার জন্য আমাদের ওয়ার্কিং সেক্টরের দিক থেকেও অনেকটা সময় আমাদের বাইরে থাকা এবং বাইরে খাওয়া দাওয়া, তার জন্য আমাদের কিন্তু এন্ড্রোমেট্রিওসিসের মতন শারীরিক সমস্যায় মেয়েদেরকে পড়তে হচ্ছে। তো এইটা অ্যাকচুয়ালি কি সত্যি সত্যি খুব ভয় পাওয়ার মতন কোনো শারীরিক সমস্যা, নাকি এর সমাধানও রয়েছে, যদি একটু দর্শকদেরকে জানান। এন্ডোমেট্রিওসিস আমাদের যেরকম ফিমেল অর্গানগুলো রয়েছে, যেরকম আমাদের ইউটেরাস বা ওভারি, ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স, এর মধ্যে এই যে আমাদের ইউটেরাস যেটা রয়েছে, যেটাকে আমরা জরায়ু বা বাচ্চাঘর যেটাকে আমরা বলে থাকি, তার একটি সমস্যা, তার নাম এন্ডোমেট্রিওসিস। এখন এই এন্ডোমেট্রিওসিসের নাম হয়তো আপনারা শুনছেন, কারণ এটি এখন এরকম না যে রোগটা নতুন করে আবিষ্কার হয়েছে, রোগটা সবসময়ই ছিল, কিন্তু সেটা ঠিকভাবে ডিফারেন্সিয়েট করা বা ডায়াগনোসিস করা সেটা আগে হয়তো এতটাও সম্ভব ছিল না, বা যেটা হয় যে ফিমেলরা একটু কোনো প্রবলেম সেটা বলে না বা সেটা ডক্টর দেখাতে চায় না, তার জন্য ডায়াগনোসিস হচ্ছে না, সেই প্রবলেমগুলো হচ্ছিল। কিন্তু এখন এই এন্ডোমেট্রিওসিস নিয়ে আমরা খুব নিউজে দেখতে পাই, অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখতে পাই, বা কোনো ধরনের বড় যে সেলিব্রিটি, ফিমেল সেলিব্রিটিরা রয়েছে তারা এটা নিয়ে কথা বলছে। তো এখন আমরা ভাবছি যে এন্ডোমেট্রিওসিস বলে হয়তো নতুন কোনো রোগ এসছে, যেরকম করোনা কোভিডের মতো একটা নতুন রোগ আমরা দেখতে পেয়েছিলাম। তো এন্ডোমেট্রিওসিস নতুন করে কোনো আলাদা কোনো আহামরি কোনো একটা রোগ নয়, সেটা আপনার যে ইউটেরাস যেটা রয়েছে, যেটা আমরা জরায়ু বলি, সেই জরায়ুর বাইরের যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালটার মধ্যে কিছু এক্সট্রা সেল গ্রোথ হয় ওই জায়গাটার মধ্যে। সেই সেল গ্রোথগুলো হয়ে গিয়ে সেটা আপনার যখন পিরিয়ডস হয় তখন সেটা আপনার পিরিয়ডসের ব্লাডের সাথে আস্তে আস্তে ওই সেলগুলোও কিন্তু আপনার বেরোতে থাকে, যেটা আমরা ব্লাডের মধ্যে ক্লট দেখতে পাই। ডিউরিং আপনার মেনস্ট্রুয়েশন সাইকেল আপনার দেখবেন ক্লট বেরোচ্ছে, মানে চাকা চাকা রক্ত মতো বেরোচ্ছে। তো ওই যে ওয়ালগুলো অনেক সময় খসে বেরিয়ে যায়, যদি খসে বেরিয়ে যায় দ্যাট ইজ টু গুড, দ্যাট ইজ নর্মাল, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেটা সেখানেই থেকে যায় আর সেটা যদি আপনার ভেঙে না বেরোয় আপনার পিরিয়ডসের সাথে, তখন কিন্তু আপনার ডিউরিং মেনস্ট্রুয়েশন প্রচন্ড আপনার একটা তলপেটের মধ্যে ব্যথা হবে, একটা ক্র্যাম্প হবে, মানে একটা আপনার কামড়ে ধরার মতো ব্যথা হবে, বা আপনার মনে হবে যে আপনার যে পেলভিক রিজিয়ন, যেটা কোমরের যে আমাদের নিচের অংশটা, আপনার সেটা মানে আঁকড়ে আছে, আপনার মুভমেন্ট করতে সমস্যা হবে, চলাফেরাতে সমস্যা হবে, বা আপনার পায়ে থাইয়ের দিকে আপনার ব্যথা হবে, কোমরে ব্যথা হবে। তো মেইনলি এই সমস্যাগুলো কিন্তু আমাদের মেনস্ট্রুয়েশন যে কোনো প্রবলেমেও কিন্তু আমরা সেম সাইন এন্ড সিমটমস দেখা দেয়। এবার সেটা এন্ডোমেট্রিওসিসের সমস্যা নাকি আপনার বাল্কি ইউটেরাস, বাল্কি ওভারি, নাকি পিসিওডি, সেটাকে কিন্তু আগে ডিটেক্ট করতে হবে।
আপনার ইররেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে বা ব্যথা হচ্ছে বলেই যে পিসিওডি হবে এমন কিন্তু কোনো কথা নেই। অনেক ধরনের রোগ হতে পারে, তার কিন্তু চিকিৎসাটাও কিন্তু আলাদা রয়েছে। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি দেবাশিস দাস বলছি, হুগলি থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা? তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 32। হুম সমস্যা হচ্ছে যে আমার মুখে মানে আঁচিল হচ্ছে আর আঁচিলগুলো চুলকাচ্ছে। আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। কি কি হচ্ছে আরেকবার একটু বলবেন? আঁচিল হচ্ছে মুখে আর সেগুলো চুলকাচ্ছে, মানে আগে একটু কম ছিল, এখন তো বড় হয়ে গেছে, আচ্ছা চুলকাচ্ছে। আচ্ছা, মানে মুখেই শুধু আছে সেটা আপনার? হ্যাঁ, মুখে। আচ্ছা, আর মানে সেই আঁচিলগুলো কি তারপর থেকেই যাচ্ছে, না আবার খসে পড়ে যাচ্ছে, নতুন করে হচ্ছে, নাকি একই রকম ভাবে থেকে যাচ্ছে? না, একই রকম আছে। একই রকম আছে। তো দেখুন, প্রথমত তো বলবো যে আপনার যদি ইচিং হয় নোক লাগাবেন না। কারণ দেখুন, আঁচিলগুলো যেগুলো হয় না, সেটা হচ্ছে আমাদের স্কিনের একটা এক্সট্রা গ্রোথ, আলাদা করে সেখানে একটা উপবৃদ্ধি হচ্ছে আপনার। তো সেটা আপনি নোক লাগাবেন না। নোক লাগালে কিন্তু সেখান থেকে আপনার ইনফেকশন হতে পারে। যদি আপনার খুব বেশি ইচিং হচ্ছে, আপনি দরকার হলে একদম ঠান্ডা জল দিয়ে বা বরফ দিয়ে মুখটাকে ঘষে দিন, বা ঠান্ডা জল দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করুন, একটু ধুয়ে নিন, তাহলে ইচিংটা আপনার অনেকটা কমে যাবে। আর আপনি কোনো ধরনের কোনো ক্রিম বা কোনো ধরনের কোনো প্রোডাক্ট, কসমেটিক প্রোডাক্ট, এগুলো আপনি কিছু এখন আপাতত ব্যবহার করবেন না। সেটা কিন্তু আপনার স্কিনটাকে আরো খারাপ করে দিতে পারে। একটুখানি আপনার খাওয়া দাওয়ার মধ্যে আপনি চিংড়ি মাছ বা ডিম, বেগুন, দুধ, এগুলোকে একটু আপনি অ্যাভয়েড করবেন। এগুলো খাওয়াটা এখন আপাতত একটু বন্ধ রাখুন। আর একটা আইজি রিপোর্ট যদি আপনি করতে পারেন, রক্ত পরীক্ষার মধ্যে একটা অ্যালার্জি টেস্ট আইজিই রিপোর্ট যদি করতে পারেন, তাহলে খুব ভালো হবে। আর একটুখানি আপনি নিজেকে একটু সাবধানে রাখুন, নোকটা লাগাবেন না। আর যদি দেখছেন যে তারপরও আপনার কমছে না, একটু আমি আপনাকে বলবো যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। যে চেম্বার আমাদের আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, আপনি সেখানে এসে দেখা করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই একদম নিরাময়ের প্রথম চাবিকাঠি। কারণ আমরা কিন্তু যখনই শারীরিক সমস্যা কিংবা অন্য কোনো সমস্যায় পড়ি, তখন কিন্তু একজন বন্ধুর হাত ধরি। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার একজন বন্ধুর মতন হাত, যে হাতকে আপনি সব সময় যে কোনো সময় পেতে পারেন, যে কোনো শারীরিক সমস্যাই হোক না কেন। তার জন্য আপনাদেরকে শুধু ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, এই ধরনের এন্ডোমেট্রিওসিসের মতন সমস্যা ঠিক কি কারণে মেয়েদের ক্ষেত্রে কি শুধু দেখা দিতে পারে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, আপনার যে সময়টা আপনার মেনার্কি থেকে শুরু করে মেনোপজ, মানে যখন থেকে আপনার পিরিয়ডসটা শুরু হচ্ছে সেখান থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনার পিরিয়ডটা চলবে, এর মধ্যে যে কোনো সময় দেখা দিতে পারে। তবে হ্যাঁ, এখন আপনার মেনার্কির টাইমটা, মানে যে সময়টা পিরিয়ডটা শুরু হয়, সেটা অনেকটা আগে থেকে অনেক বাচ্চা মেয়েদের মধ্যে আমরা দেখতে পাই। 10 বছর 11 বছরের বাচ্চা মেয়েদের মধ্যেই আমরা এখন এটা দেখতে পাই। আগে যেটা ছিল যে আপনার 15-16 বছর থেকে আপনার পিরিয়ড সাইকেলটা আপনার শুরু হচ্ছে, এখন অনেকটা আগে সেটা শুরু হয়ে যায়। হয়তো সেই ইনিশিয়াল স্টেজে আপনার এন্ডোমেট্রিওসিসের মতো সমস্যা হয়তো আপনি নাও দেখতে পারেন, কারণ এটা আপনার এই যে কোষগুলো জমছে সেটা আপনার আস্তে আস্তে এসে জমা হচ্ছে। এমন না যে আজকে থেকে পিরিয়ড শুরু হলো পরের মাসে এসে সেলগুলো জমা হয়ে গেলো, সেরকম হয় না। আস্তে আস্তে সেটা ওই জায়গাটায় ডেভেলপ হয়, সেই জায়গায় এসে জমা হয়, বাসা বাঁধে সেই জায়গাটার মধ্যে। তো সেটা আপনি আফটার 25, উইদিন 40-45 আপনি এই সমস্যাটা আপনার মধ্যে আসতে পারে। যে কোনো ফিমেলের ক্ষেত্রে সেটা হতে পারে। দেখুন, অনেকের না জেনেটিক খুব ভালো থাকে, যে জেনেটিক এত ভালো রয়েছে যে কোনো ধরনের কোনো রোগ বা কোনো ধরনের কোনো সমস্যা তার মধ্যে নেই। তো তার হয়তো এই প্রবলেমগুলো ফেস নাও করতে হতে পারে। বা আপনার যদি জেনেটিক কোনো রিজন না থাকে, অনেকেরই থাকে ডিসমেনোরিয়ার প্রবলেম থাকে। ধরুন আপনার 20 ইয়ার্স 30 ইয়ার্স এই বয়সে আপনার ডিসমেনোরিয়ার আপনার প্রবলেম রয়েছে, বা আপনার মেনোরেজিয়ার প্রবলেম রয়েছে, মানে পিরিয়ড সংক্রান্ত আপনার কোনো প্রবলেম রয়েছে। সামহাও আপনি কনসিভ করলেন, আপনার সন্তান হলো, সে আপনার মেয়ে হলো, সে ধরুন বড় হলো, তার যখন পিরিয়ড সাইকেল শুরু হবে তখন কিন্তু তার মধ্যেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। 100% আমি বলবো না যে হ্যাঁ, মায়ের যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে বাচ্চা মেয়ের মধ্যে আসবে না। যদি আপনার থেকে থাকে, আপনার মেয়ে যখন হবে তখন তার মধ্যে সেটা আসতেও পারে। তো সেটা একটা জেনেটিক কারণ হয়ে গেল। এবার আপনার জেনেটিক এরকম কোনো সমস্যা নেই, আপনি হয়তো বলবেন যে আমার তো এরকম কোনোদিনও কোনো পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা হয়নি, আমার মেয়ের যথেষ্ট সমস্যা হচ্ছে, ওর প্রত্যেক মাসে প্রবলেম হয়, ব্যথা হয়, বমি হয়, জ্বর চলে আসে, পেট খারাপ হয়, এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু আমরা অনেক
সিমটমস এরকম কিন্তু আমরা দেখতে পাই। তো সেটা হতে পারে, এক তো হচ্ছে আমাদের এই যে হরমোনের জন্যই কিন্তু আমাদের পিরিয়ডসটা হয়, হরমোনের জন্যই পিরিয়ডস আমাদের বন্ধ হয়ে যায়, হরমোনের জন্যই কিন্তু পিসিওডিও আপনাদের হয়। তো এখানে সম্পূর্ণ হরমোনের একটা খেলা রয়েছে। হরমোনাল ইমব্যালেন্স হলে আপনার শরীরের মধ্যে এরকম সমস্যা আসতে পারে, বা আমাদের যে এখন লাইফস্টাইল রয়েছে বা আমাদের যে এখন খাদ্যাভ্যাস রয়েছে, যে এই যে আমরা বাইরে বেরোলেই কিছু না কিছু আমরা খাচ্ছি, এত এত বড় বড় রেস্টুরেন্ট হচ্ছে, প্রত্যেকটা মলে একটা করে ফুড কোর্ট রয়েছে, যে কোনো মেলায় একটা খাবারের আলাদা করে স্টল রয়েছে। এই যে খাবারগুলো আমরা এখন প্রত্যেকেই জানি যে সবকটা খাবারের মধ্যে কোথাও না কোথাও গিয়ে ভেজাল মেশানো রয়েছে, সেটা কীটনাশক হোক বা কোনো ধরনের এরকম ইনজেকশন মেডিসিন যেগুলো দিয়ে সবজিটাকে ভালো করে বড় করছে বা ফল তাড়াতাড়ি সময়ের আগে সেটা পেকে যাচ্ছে। তো এইগুলো থেকেও কিন্তু আপনার শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হতে পারে। মহিলাদের ক্ষেত্রে হয়তো হরমোনাল ইমব্যালেন্সে এই যে মেনস্ট্রুয়েশন সাইকেলের সমস্যা বা পিসিওডি, পিসিওএস এই প্রবলেমগুলো আসবে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই হরমোনাল সমস্যার জন্য কিন্তু ওদের মাসেল গ্রোথ আস্তে আস্তে কমে যায়, বা অনেক ধরনের আরো অন্যান্য প্রবলেমও কিন্তু তাদের মধ্যে দেখা দেয়। এমন না যে হরমোনাল ইমব্যালেন্স হলে শুধু মহিলারা সাফার করবে, পুরুষদেরও কিন্তু সেই প্রবলেমস গুলো হয়। তো এই এন্ডোমেট্রোসিসের মেইন কজ যদি আপনি বলেন যে এর কারণ কি, কেন হচ্ছে, তো এক তো রয়েছে আপনার জেনেটিক থাকলে সেটা আপনার হতে পারে, বা আমাদের এখন যেরকম এনভায়রনমেন্ট রয়েছে বা আমাদের লাইফস্টাইল, আমাদের যে ফুড হ্যাবিট রয়েছে তার জন্য হতে পারে। আরেকটা আপনার হতে পারে যদি আপনার রেট্রোভার্টেড মেনস্ট্রুয়েশন থাকে। এবার সেটাকে আমি চেষ্টা করবো একটু এক্সপ্লেনেশন করার, অবশ্যই একটু চেষ্টা আমরা করবো। আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছিলাম কালীঘাট থেকে। হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন। আমার বয়স হলো 33 বছর বয়স। হ্যাঁ, এটা কার বয়স? আপনার বয়স? হ্যাঁ আমার। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা? সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, আর মানে আমার মানে হেয়ার গ্রে হেয়ারে প্রবলেম। মানে চুলটা পেকে যাচ্ছে একটু, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? গ্রে হেয়ারের প্রবলেমটা হচ্ছে প্রায় 6 মাস হয়ে গেল, আর গ্যাস অম্বলটা হলো ওই 10-15 দিন ধরে দেখছি বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনার দুটো সমস্যার মূল কারণই কিন্তু হচ্ছে আপনার পেটের সমস্যা, আপনার গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, তো সেটা অবশ্যই আপনার লিভারের জন্য হচ্ছে, বা আপনার এই যে গ্রেইং অফ হেয়ার হচ্ছে সেটাও কিন্তু আপনার লিভারের জন্যই কিন্তু মোস্ট অফলি আপনার কিন্তু লিভারের জন্যই সমস্যাটা হচ্ছে। তো আপনি একটুখানি আগে আপনার লিভার ফাংশন টেস্ট করান, একটা এলএফটি রিপোর্ট করান, তার সাথে আপনি একটা টিএসএইচ, একটা থাইরয়েডের রিপোর্টও আপনি অবশ্যই করিয়ে নেবেন। তো এর থেকেই কিন্তু আপনার মোটামুটি একটা সলিউশন বেরিয়ে আসবে যে আপনার কেন এই প্রবলেমগুলো হচ্ছে। একটু গরম জল খাওয়ার চেষ্টা করবেন, সারাদিন যে জলটা খাচ্ছেন সেটা একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করুন, বাইরের খাওয়া দাওয়াটা একটু অ্যাভয়েড করুন, আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোকে অ্যাভয়েড করুন, তাহলে আপনার গ্রেইং অফ হেয়ারের সমস্যাও ঠিক হবে, আপনার পেটের যা সমস্যা রয়েছে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আগে রিপোর্টটা করান, যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আপনি আমাদের চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা বাড়ির নিকটবর্তী আছে, তাছাড়া যাবতীয় অন্যান্য যদি কোনো তথ্য আপনাদের জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যারই সমাধানের উপায়। শুধুমাত্র আপনার আভ্যন্তরীণ নয়, বাহ্যিক যে কোনো শারীরিক সমস্যায়, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরাকে যারা খুব সুন্দরভাবে বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্যই, এই সচেতনমূলক অনুষ্ঠানে কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই ছুটে ছুটে চলে আসছেন। কারণ দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের ট্রেস্ট অফ লাইফটা ভীষণ বেশি, আর তার সাথে সাথে কিন্তু আমাদের শারীরিক সমস্যাও অত্যন্ত বেশি, যা নিয়ে কিন্তু আমরা সত্যি প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মানুষই ভীষণ জেরবার হয়ে রয়েছি। কিন্তু এখন সময় চলে এসছে সেই সমস্যা থেকে মুক্তির, একদমই তাই। আর এই সমস্যা থেকে আপনাকে যদি সমূলে কেউ নির্মূল করে আপনাকে সুস্থ এবং স্বাভাবিক
স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, যাকে বলে আপনারা প্রত্যেকেই জানেন এনবিপিতে কিন্তু যে কোনো সমস্যারই রুট ট্রিটমেন্ট করে থাকেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আপনারা প্রত্যেকেই জানেন এখানে লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, আপনার যে কোনো সমস্যারই সমাধান রয়েছে এনবিপির কাছে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, এই ধরনের এন্ডোমেট্রিওসিসের মতন শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপির কাছে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, যেটা আমি একটু আগেও আমি সিমটমসের কথা বললাম যে আপনার কজের কথা বললাম যে আপনার কেন আপনার এন্ডোমেট্রিওসিসের মতো সমস্যা আপনার মধ্যে আসছে। দেখুন, আমি একটু আগে বললাম যে রেট্রোভার্টেড মেনস্ট্রুয়েশন প্রচন্ড ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে। আমি যখন ফাইনাল ইয়ারে আমাদের যখন গাইনোকোলজির সাবজেক্ট ছিল, আমাদের যিনি প্রফেসর ছিলেন উনি বলতেন যে যেরকম মহিলারা কমপ্লিকেটেড, সাবজেক্টটাও কমপ্লিকেটেড, অর্গানসগুলোও কমপ্লিকেটেড। একদমই নয়, কিছুই কমপ্লিকেটেড নয়, কিন্তু ব্যাপারগুলো মানে যথেষ্ট ইন্টারেস্টিং। আপনার একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা হচ্ছে বা একটা আরেকটার সাথে রিলেটেড। এই যে যখন আপনার পিরিয়ড সাইকেল যখন আপনার হচ্ছে, অনেক সময় দেখা দেয় যে আপনার প্রত্যেক মাসে আপনার মোটামুটি যেরকম কোয়ান্টিটি ওয়াইজ ব্লিডিং হওয়া দরকার সেরকম আপনার ব্লিডিং হচ্ছে, একটা দুটো মাসে গিয়ে হয়তো ব্লিডিংটা আপনার কম হচ্ছে। দেখুন, কখনো কখনো না একটা জিনিস হয় যে আপনার এই ব্লিডিংটা রেট্রোভার্টেড মানে পেছন দিকে ব্যাক ফ্লো করে চলে আসে। আপনার ব্লিডিংটা আপনার বাইরের দিকে না বেরিয়ে সেটা আপনার ব্যাক ফ্লো করে যায়, ব্যাক ফ্লো করে সেটা আপনার ফ্যালোপিয়ান টিউবের দিকে ছড়িয়ে যায়, বা আপনার পেলভিসের মধ্যে যে আমাদের অর্গানগুলো রয়েছে, আপনার ইউটেরাস বা আপনার ওভারি, তার আশেপাশে গিয়ে সেটা জমা হয়ে যায়, সেটা আর বেরোতে পারে না। সেখানেই কিন্তু আপনার এন্ডোমেট্রিওটিক সেল সেখানে কিন্তু উৎপন্ন হয়, আর পরবর্তী সময় সেটাই কিন্তু এন্ডোমেট্রিওসিসের নাম নিয়ে এন্ডোমেট্রিওসিস আকার ধারণ করে, এন্ডোমেট্রিওসিস তখন সেই রোগটা দেখা দেয়। তো যেটা বললাম যে ইন্টারেস্টিং, আপনার পিরিয়ডসটা এখন আপনি ভাবছেন যে ঠিক আছে 1-2 মাসে একটু কম হয়েছে বা সময়টা একটু কম ছিল, আপনি সেটা নিয়ে হয়তো খুব একটা গ্রাহ্য করছেন না, কিন্তু সেটা পরবর্তী সময় আপনার কিন্তু এন্ডোমেট্রিওসিসের একটা কারণ হতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বাপু ডাক্তার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স আছে 37। বলুন এবার কি সমস্যা আপনার? পেটের সমস্যা বলতে অনেকদিন থেকেই আমার গ্যাসের প্রবলেম, কিন্তু এই সমস্যাটা অনেকবার ডাক্তার দেখিয়েছি কিন্তু সমাধান হচ্ছে না, সেই জন্য ভাবলাম আয়ুর্বেদে একবার দেখাবো। আচ্ছা, শুনতে থাকুন, ম্যাম বলছেন। আচ্ছা, আপনার পেটের সমস্যা, কি সমস্যা রয়েছে আপনার পেটের? সমস্যা এমনি গ্যাস হয় এবং পেটটাও ঠিকঠাক হয় না, মাঝে মাঝে হয়ে যায়। আচ্ছা, আপনার প্রত্যেকদিন আপনার স্টুলটা ক্লিয়ার হয়, পেট পরিষ্কার হয় প্রত্যেকদিন? পেট পরিষ্কারটা অল্প স্বল্প হয়। আচ্ছা বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে। বেহালা থেকে বলছেন। আচ্ছা দেখুন, আপনার পেটের সমস্যা নিয়ে হয়তো আপনি অনেকদিনই খুব কষ্ট পাচ্ছেন, তো কোনো চিকিৎসা কিছু করিয়েছেন আপনি এর জন্য? চিকিৎসা বলতে ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু সেভাবে তো মন হচ্ছে না, সমস্যার সমাধান হয়নি। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? বাইরে টুকিটাকি করা। বেশ, চেষ্টা করুন সেই টুকিটাকি বাইরে খাওয়াটাকে একটু বন্ধ করার। আর এড়িয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমি আপনাকে বলবো যে আপনি প্রত্যেক দিন আপনি যে জল খাচ্ছেন সেটা একটু আপনি গরম জল খাওয়ার চেষ্টা করুন। খাবার একদম সাথে সাথেই শুয়ে পড়বেন না, খাবার অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনি শুতে যান। আর প্রত্যেক দিন আধা ঘন্টা সময় নিজের জন্য বার করবেন, ওই সময়টায় আপনি একটু যোগা, প্রাণায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা একটু হাঁটা, যেটাই হোক একটু আপনি করবেন, তাতে আপনার হজম শক্তিটা বাড়বে। আপনার যখন হজম শক্তি বাড়বে, আপনার এই গ্যাস অম্বলের সমস্যাও হবে না। হজম ভালো হলে আপনার স্টুলটাও ক্লিয়ার হবে, যেটা বললাম একটা একটার সাথে রিলেটেড রয়েছে। তো আপনি গরম জল খাওয়া শুরু করুন, একটু ব্যায়াম করুন বা একটু হাঁটাহাঁটি করুন। খাওয়ার একদম সাথে সাথে শুতে যাবেন না, একটু পরে আপনি শুতে যাবেন। এর মধ্যে আপনার লাইফস্টাইলটাকে নিয়ে আসুন, এর মধ্যে নিজেকে আপনি নিয়ে আসুন, অনেকটাই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরও যদি আপনার মনে হয় যে না আমার তো সমস্যার সমাধান হলো না, তাহলে বেহালা থেকে আমার মনে হয় আপনার আমতলা চেম্বার কাছাকাছি হতে পারে বা আপনার ল্যান্সডাউন চেম্বার কাছাকাছি হতে পারে, যেটাই আপনার সুবিধা হবে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন, জেনে নেবেন যে কখন কোথায় এলে আপনি ডাক্তারকে দেখাতে পারবেন। আপনি এসে আমাদের চেম্বারেও দেখা করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, আমি কল করছি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর,
দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ক্লিনিক। তাছাড়া কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য এই মুহূর্তে মেচেদাতে থাকবেন ডক্টর বি শর্মা। রামনগরেও কিন্তু নতুন চেম্বার, সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাবেন ডক্টর এম ভট্টাচার্যকে, আবারও ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বনগাঁবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়ির বাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরাও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আর কলকাতাবাসীদের জন্য অত্যন্ত সুখবর, কারণ কলকাতাতে কিন্তু সানডেতে স্পেশাল চেম্বার করবেন চিফ মেডিকেল ডিরেক্টর সিএমডি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টর বি শর্মা। তাই যারা যারা সানডেতে স্পেশাল ক্লিনিকে কিংবা স্পেশাল চেম্বারে স্যারকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন স্যারকে কখন কোন সময় আপনারা ল্যান্সডাউনের চেম্বারে পাবেন, কারণ শুধুমাত্র আপনাদের কথা ভেবে এবং আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু ডক্টর বি শর্মা চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে তিনি কিন্তু থাকবেন। কখন পাবেন, কিভাবে পাবেন, কোন সময় পাবেন সবটাই কিন্তু হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনারা জানতে পারবেন। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা প্রত্যেকটা ক্লিনিকে ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ কিন্তু হবেই, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না কিংবা ভাবনা চিন্তা করলেও চলবে না। নিজেকে নতুন উদ্যমে আবার পুনরায় কিন্তু খুব সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে হবে। এটাই কিন্তু অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত আমার আপনার প্রত্যেকের জন্যই। আর এর জন্যই কিন্তু প্রতিনিয়ত যারা লড়াইটা চালিয়ে যাচ্ছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, এন্ডোমেট্রিওসিসের মতন সমস্যা মানে যারাদের আছে তারা তো ঠিক আছে, কিন্তু যারা হয়তো এখনো বুঝে উঠতে পারেননি, তো লক্ষণগুলো যদি একটু বলেন যে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা এই ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন, লক্ষণের মধ্যে আপনার মোরলেস আপনার যখন কোনো ধরনের কোনো মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে কোনো বেঘাত ঘটবে, যে আপনার হয়তো প্রত্যেক মাসে হচ্ছে না বা ডিউরেশনটা কম হয়ে যাচ্ছে, যে আগে আপনার 4 দিন বা 5 দিন আপনার পিরিয়ড সাইকেলটা চলতো, এখন সেটা 2 দিন 3 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, বা আপনার ঠিক সময় মতো হচ্ছে না, মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, যখন আপনার এরকম কোনো প্রবলেম হবে আপনি 1 মাস 2 মাস আমি বলবো যে আপনার হয়তো সেই প্রবলেমটা নিয়ে আপনি নিজেও কনসার্ন থাকবেন না। 1 মাস যদি এরকম প্রবলেম হচ্ছে আমি বলবো হ্যাঁ হতে পারে আপনার কোনো একটা মাসে আপনার স্ট্রেস লেভেল বেশি, আপনার এংজাইটি বেশি হচ্ছে, আপনার কোনো ধরনের কোনো মেন্টাল স্ট্রেস দিয়ে আপনি যাচ্ছেন, বা এনভায়রনমেন্টাল চেঞ্জ হতে পারে, ওয়েদার চেঞ্জ হতে পারে, অনেক কিছুর জন্যই কিন্তু আপনার একটা মাস হয়তো একটু আগে পিছিয়ে একটু উপর নিচে একটু হতে পারে। সেটা নিয়ে আমি বলবো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি আপনার ব্যাক টু ব্যাক 2 মাস 3 মাস ধরে যদি আপনি দেখছেন যে না আমার সাইকেলটা আমার অনিয়মিত হয়ে গেছে বা আগে যেরকম ছিল সেরকম ভাবে হচ্ছে না, তখন কিন্তু আপনার প্রয়োজন রয়েছে একটা আপনার ছোট্ট একটা ইউএসজি রিপোর্ট সামান্য একটা করার। কারণ যেটা আমি বললাম যে প্রত্যেকটা আপনার পিসিওডি হোক, আপনার বাল্কি ইউটেরাস হোক, আপনার এন্ডোমেট্রিওসিস হোক, প্রত্যেকটারই কিন্তু সিমটমস মোরলেস কিন্তু সেম। তো কোথাও তো একটা সমস্যা হচ্ছে যার জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। এইবার যদি দেখা গেল যে না আমার তো সবই ঠিক আছে, আমার ওভারিতে কোনো সমস্যা নেই, আমার ইউটেরাসে কোনো সমস্যা নেই, ফেলোপিয়ান টিউব ভালো আছে, সার্ভিক্স ভালো আছে, তাহলে তারপরও কেন আপনার পিরিয়ডসের সমস্যা হচ্ছে, তখন কথা আসবে আপনার শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স কোথাও হচ্ছে আর তার জন্য আপনার এই প্রবলেমগুলো আসছে। তখন আমরা আপনার যে হরমোনাল প্রোফাইল টেস্ট রয়েছে সেগুলো আমরা করাবো।
তার থেকে বোঝা যাবে যে আপনার শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেশি রয়েছে না প্রোজেস্টেরনের মাত্রা বেশি রয়েছে, কি সমস্যা হচ্ছে, সেরকম ভাবে তখন ট্রিটমেন্টটা হবে। তো আগে আপনার সিম্পল যেটা আপনার করণীয় রয়েছে, আপনি একটা আপনার ইউএসজি রিপোর্ট করাবেন, একটা আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি রিপোর্ট আমরা যেটাকে বলি, সেটা আপনি করাবেন। তার মধ্যে আপনার চলে আসবে যে আপনার ওভারি সমস্যা না কোথাকার কি সমস্যা, সেই সমস্যার সমাধান করতে হবে। এবার হচ্ছে সমস্যার সমাধান কি করে হবে। দেখুন, খুব জেনারেলি যখন এই প্রবলেমসগুলো নিয়ে আপনি যখন কোথাও কোনো কনসালটেশন করবেন, আপনাকে তার সমস্যার সমাধান দেওয়া হবে। যে যদি আপনার মানে এইজ হয়ে যায়, যে আপনার মোটামুটি এখন মেনোপজের টাইম হয়ে গেছে, বা আপনার দুটো সন্তান রয়েছে, তখন আপনাকে একটাই সাজেশন দেওয়া হবে যে আপনার ইউটেরাসের সমস্যা রয়েছে, বাদ দিয়ে দিন, কোনো দরকার নেই। খুব সিম্পল মনে হবে ব্যাপারটা। বা আপনার ওভারিতে এতগুলো সিস্ট হয়ে গেছে, চকলেট সিস্ট হয়ে গেছে, যে ওভারিটাকে আর বাঁচানো যাচ্ছে না, বাদ দিয়ে দিন। দুটো ওভারি আছে, একটাতেও কাজ হবে, বাদ দিয়ে দিন। খুব সুন্দর লাগে শুনতে, বাদ দিয়ে দিন। ছোট একটা সার্জারি, একদিন ভর্তি হবেন, পরের দিন চলে যাবেন। কিন্তু এই যে বাদ দিয়ে দিন যে ব্যাপারটা বলতে যতটা ইজি, তারপরের লাইফটা কিন্তু এতটাও ইজি কাটে না। কারণ আপনার ইউটেরাস, আপনার ওভারি, প্রত্যেকেরই একটা কাজ রয়েছে শরীরের মধ্যে। নয়তো এই অর্গানগুলো আপনার বডিতে থাকতো না, ফাঁপা হয়েই আপনি জন্ম নিতেন। কিন্তু যেহেতু আপনার শরীরে অর্গানগুলো রয়েছে, তাদেরও একটা কাজ রয়েছে। আমি প্রচুর পেশেন্ট দেখেছি। আমি আজকেও আমার মধ্যমগ্রাম চেম্বারে আমি পেশেন্ট দেখে এসেছি, যেখানে পেশেন্টের হিস্টেরেক্টমি হয়েছিল। মোটামুটি ওনার 30 বছর আগে হিস্টেরেক্টমি হয়েছিল, এখন ওনার 55 ইয়ার্স। তারপর থেকে ওনার হাঁটুর সমস্যা চলে এসছে, বোন ডেন্সিটি ওনার খুবই কম। ওনার বোন ডেন্সিটি, বোন মেরো ডেন্সিটি টেস্ট হয়েছিল, সেখানে ওনার বোন মেরো ডেন্সিটি প্রচন্ড কম, মানে হাড় ওনার ভঙ্গুর হয়ে আছে। একটু উনি পড়ে গেলেই হয়তো হাড় একদম মরমর হয়ে ভেঙে যাবে। তাহলে বুঝতে পারছেন যে আপনার ইউটেরাস বাদ হয়ে গেল, তার থেকে আপনার বোনের ডেন্সিটি কমে যাচ্ছে। সেখান থেকে আপনার শরীরে অনেক ধরনের চেঞ্জেস চলে আসবে, কারণ হরমোন কাজ করছে না ঠিকভাবে। আপনার হয়তো হঠাৎ করে ঠান্ডার দিনে গরম লাগবে, আপনার গরমের দিনে ঠান্ডা লাগবে, এরকম চেঞ্জেস আপনার মধ্যে চলে আসবে। মুড সুইংস হবে, অনেক ধরনের প্রবলেম চলে আসবে। তো এই সলিউশনের দিকে যাবেন না যে কেটে বাদ দিয়ে দিন, ছোট তো একটা সার্জারি, মাইক্রো সার্জারি না। আপনার মেডিসিনের মাধ্যমেই কিন্তু সমস্যার সমাধানের জায়গা রয়েছে। তাহলে আপনি কেন সেই রাস্তাটা বেছে নেবেন না? আপনি মেডিসিন খাবেন, ঠিক সময় মতো আপনার মেডিসিন আপনি নেবেন। আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে থাকবো। একটা পার্টিকুলার টাইমের পর আমরা আবার রিপোর্ট করাবো, আপনি কতটা ভালো আছেন আপনি ফিজিক্যালি তো বুঝতেই পারবেন। রিপোর্ট ওয়াইজ আমরা আপনাকে সেটা দেখাবো যে আপনি কিরকম অবস্থায় ছিলেন, এখন কিরকম কি জায়গায় রয়েছেন। তো সবটারই একটা রাস্তা রয়েছে, সুন্দর রাস্তা রয়েছে। তো চেষ্টা করবেন, যাদের অলরেডি প্রবলেম রয়েছে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করুন। আর যারা ভাবছেন যে না আমার মধ্যে যাতে এই প্রবলেম না আসে বা আসছে কিনা সেটা আপনারা টেস্ট করুন, দেখুন। তার জন্য কিন্তু সলিউশন রয়েছে। একটুখানি আপনার নিউট্রিশনের দিকে একটু খেয়াল রাখুন, খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করবেন, লাইফস্টাইলটাকে একটু ঠিক করুন, এই সমস্যা কোনোদিনও আপনার মধ্যে আসবে না। শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে ভয় পেলে একদমই চলবে না। কারণ আপনাদের পাশে এবং আপনাদের সাথে সবসময় থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। এবং সেই সকল ডাক্তারবাবুদের পরামর্শেই মানুষ যে কিভাবে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। স্যার, আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে হুম। আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি। কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। আচ্ছা। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভাষায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বলছে কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? ফার্স্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, হ্যাঁ। পিপি আছে 112। 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ, আচ্ছা, কোন রকম আর কোনো কমপ্লিকেশন, আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরেই, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পোর্শনটা গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরিভাগটাও ফুলে যাচ্ছিল।
তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালি ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা এখানে করছেন? আমি 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করেন ডক্টর প্রমোদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো, এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছে। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউটারাসে টিউমার হয়েছিল এবং ইউটারাসটা বেড়ে গেছিল, এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হয়েছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? এখানে জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, আমি ভালো আছি, সুস্থ আছি, আমি ভালো আছি, এবং এটা জেনেছে, এবং আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার, বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনে ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুব প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন এই আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থারাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? আমি গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি, আমি 70% এখন ভালো আছি। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের জন্যই। যে কোনো শারীরিক সমস্যার সমাধান পেতে আপনারা নির্দ্বিধায় কিন্তু অবশ্যই ফোন করতে পারেন আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা ছুটে আসছেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্যই, যাতে আপনারা একটু আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে সচেতনভাবেই বাকি এবং পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। এবং আজকেও আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত, যে মানুষটি যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে এসেছেন তখনই কিন্তু আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আজকেও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যাম, অনেক স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু যখন ফার্স্ট লাইফ লিড করছি, আমাদের বাইরের খাবার সাথে সাথেও কিন্তু আমাদের শারীরিকভাবেও মানে আভ্যন্তরীণ দিক থেকেও কিন্তু শরীরটা ভীষণ উইক হয়ে যাচ্ছে। খুব অল্প অল্প কারণেই আমরা কিন্তু গ্যাস অম্বলের মতন সমস্যায় ভুগছি, এবং খুব অল্প অল্প কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শরীরটাও উইক হয়ে যাচ্ছে। আগের মতন সেই কাজ করার মতন স্বতঃস্ফূর্ত ফুর্তি আমরা কিন্তু কোনোটাই পাচ্ছি না। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসফেজিয়ার মতন সমস্যাও কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এই যে একটা শারীরিক সমস্যা, এটা কি খুবই ভয়ানক কারণ, নাকি এর থেকেও নিবারণের কোনো উপায় রয়েছে খুব সহজ পদ্ধতিতে, যদি আয়ুর্বেদকে আমরা সাথে নিই? যদি একটু দর্শকদেরকে জানান।
দেখুন, ডিসফেজিয়া নামটাতে হয়তো আপনার মনে হবে যে এটা আবার কি ধরনের সমস্যা, কি হয় কি না হয়, কিন্তু এক্সপ্লেন করলে হয়তো আপনার মনে হবে যে হ্যাঁ আমারও তো এরকম অনেক সময় হয় বা আমি দেখেছি এরকম কারোর হতে। আমরা যখন খাওয়া দাওয়া করি, স্পেশালি আমরা যখন খুব তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করি, তখন আমাদের গলায় খাবারটা এসে হঠাৎ করে মনে হয় যে আটকে গেছে, আপনি খাবারটাকে গিলতে পারছেন না, সেটা চোখ হয়ে যাচ্ছে আপনার গলার মধ্যে এসে। বা আপনি খুব তাড়াতাড়ি যখন খান তখন দেখবেন আপনার হঠাৎ করে হিচকি উঠছে, বা আপনার মনে হবে যে আপনার খাবারটা সোজা এখানে এসে আটকে গেছে। এই যে মেডিকেল কন্ডিশন যেটা, সেটাকেই কিন্তু ডিসফেজিয়া বলা হয়ে থাকে। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা তো খুব নর্মাল, এটা তো খুব ন্যাচারাল, এটার মধ্যে আবার কি এরকম ব্যাপার আছে। কিন্তু এই যে ডিসফেজিয়ার মতো সমস্যা, সেটা আপনার কিন্তু দুটো কারণে হতে পারে। একটা আপনার ইসোফেজিয়াল ডিসফেজিয়া, আর একটা আপনার ওরোফেরেঞ্জিয়াল ডিসফেজিয়া। এবার আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী সেটা কিন্তু আমাদের পাশাপাশি রয়েছে, একই সাথে রয়েছে। অনেক সময় আমরা বলি যে খাবার নাকে মুখে উঠে যাচ্ছে, মানেটা কি হলো? আপনার খাবারটা খাদ্যনালীতে না গিয়ে আপনার শ্বাসনালীতে চলে গেল, সেটা আপনার নাক দিয়ে যদি বেরিয়ে আসে টু গুড, নয়তো সেটা কিন্তু আপনার ডাইরেক্ট একদম লাংসের মধ্যে চলে যেতে পারে। সেখানেও কিন্তু আপনার লাংসে একটা আলাদা নতুন করে একটা সমস্যার কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে অমল নিয়োগী বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আমি আমার ব্যাপারেই জানতে চাইছি। আমার অ্যাকচুয়ালি পেটের প্রবলেমটা খুব বেশি হচ্ছে, মানে লুজ মোশন হচ্ছে। তো বিগত এটা গরমের জন্য হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, O2 কিংবা বিভিন্ন ধরনের, আমি নাম নিচ্ছি না, কিন্তু সেগুলোই আমার বিশেষ কিছু উপকার পাইনি। এমন অবস্থা আমি ডাক্তারবাবুর সাজেশন চাইছি। আচ্ছা, আপনার বয়সটা বলবেন, আর এই শারীরিক সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে যদি একটু বলেন? অ্যাকচুয়ালি আমার পেটের প্রবলেম আছে, কিন্তু বিগত 2-3 সপ্তাহ ধরে বেশি হচ্ছে। বেশি হচ্ছে? আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। দেখুন, বলতে আপনার থাকবো? হ্যাঁ ধরুন। আপনার যে লুজ মোশনের সমস্যা হচ্ছে, আপনি যেটা বললেন সেটা কিন্তু আপনার, আপনি বলছেন 2 সপ্তাহ ধরে আপনার হচ্ছে। তো এরকম যদি আপনার রেগুলার কন্টিনিউয়াসলি চলতেই থাকে, তারপর তো আপনার ডিহাইড্রেশন চলে আসবে আপনার শরীরের মধ্যে। তো আপনার হাইড্রেট ওয়ারেস রাখতে হবে। কিংবা ডাবের জল খাচ্ছি, কিন্তু তাতেও আমার বিশেষ কিছু উপকার হচ্ছে না। আচ্ছা, তো আপনি বাইরে খাওয়া দাওয়া করেন, বা আপনার কোনো রিচ খাওয়া দাওয়া এর মধ্যে করা হয়েছিল? খুব একটা বেশি খাই না। বেশ, দেখুন, আপনার প্রথমত তো বলবো যে আপনার যদি লুজ মোশনের এরকম সমস্যা অনেকদিন ধরে যদি চলছে, তাহলে কিন্তু আপনার সেটাকে একটু ঠিকঠাক ভাবে, আমি বলবো যে একটু চিকিৎসা করার প্রয়োজন রয়েছে। আপনি হয়তো কোনো মেডিসিন যেটা আপনি খাচ্ছেন সেটাও আপনার হয়তো কাজ দিচ্ছে না, রেজাল্ট পাচ্ছেন না আপনি। তো আপনার এই লুজ মোশনের সমস্যাটা, প্রথমত তো আমি আপনাকে বলবো যে যথেষ্ট গরম পড়েছে, তার জন্য বাইরে যদি আপনার না বেরোতে হয় রোদের সময়, বাইরে বেরোবেন না, আপনি ঘরেই থাকার চেষ্টা করুন। খাওয়া দাওয়ার মধ্যে খুব হালকা খাওয়া দাওয়া করবেন। আপনি দই ভাত খেতে পারেন। দইয়ের মধ্যে ল্যাক্টোবেসিলাস একটি ব্যাকটেরিয়া রয়েছে, যেটা কিনা আমাদের খাবার হজম করতে সাহায্য করে, বা এই যে আপনার এখন লুজ মোশনের সমস্যা হচ্ছে সেটাকে কিছুটা হলেও একটু রিলিফ দিতে পারে। তার জন্য আপনি দুপুরবেলা যে আপনি ভাত খাচ্ছেন, তখন আপনি আরেকটা জিনিস জানতে চাইছি, কটিলা কি খাওয়া যেতে পারে? বলছি যে পেট ঠান্ডা রাখে। কি জিনিস? কটিলা। হ্যাঁ, সেটা খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি কতিলা খেতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি খাওয়া দাওয়া তো অবশ্যই করবেন। তো তার মধ্যে আপাতত আপনি এখন একটু দই দিয়ে ভাত দিয়ে আপনি খান, রিচ খাবারটা আপনি খাবেন না। বা আপনি শুধুমাত্র ডালের জলটা দিয়ে আপনি ভাত খেতে পারেন একটু লেবু দিয়ে, তাতে আপনার অনেকটা আপনার পেটের সমস্যাটা থেকে আপনি একটুখানি রিলিফ পাবেন আপনি। আর তারপর যদি আপনি দেখছেন যে না, আপনার এগুলোর পরেও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে। একটু আপনি যোগাযোগ করে নেবেন যে কোন চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে। একটু আপনি ইমিডিয়েটলি একটু করার চেষ্টা করুন, কারণ এটা কিন্তু পরবর্তী সময় আপনার একটা অন্য সমস্যার দিকে কিন্তু আপনার টার্ন করতে পারে। এমনও যে লুজ মোশন, দেখুন লুজ মোশন আপনার অনেকগুলো কারণে হতে পারে। সেটা যদি 1 দিন 2 দিন, হার্ডলি 3 দিন থাকে, সেটা ঠিক আছে, আস্তে আস্তে সেটা আপনার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনার 2 সপ্তাহ হয়ে গেছে এই সমস্যাটা নিয়ে, এবার কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। এবার কিন্তু এই জন্য একটু চিকিৎসা আপনাকে অবশ্যই করতে হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আবার আমরা আলোচনায় ফিরবো। ম্যাম, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওয়েদার কিন্তু মুড সুইং করছে, হঠাৎ করে ঠান্ডার থেকে ভীষণ গরমের দিকে আমরা যাচ্ছি। তো এই যে আমি এক্ষুনি ফোনটা যে আমাদের আসলো, পেটজনিত সমস্যা, এটা কিন্তু খুব একটা প্রত্যেকের ঘরে ঘরেই এখন এই সমস্যাটা হচ্ছে। তাই এটা কি শুধুমাত্র ওয়েদার চেঞ্জিং এর জন্যই হচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? যদি একটু দর্শকদেরকে জানান। না, ওয়েদার চেঞ্জ তো অবশ্যই একটি কারণ। আমরা এই গরমকালে, আমরা গ্রীষ্মকালে বা
বর্ষাকালে ওয়াটার বর্ন ডিজিজ একটি সমস্যাই রয়েছে, যেটা কিনা আপনার অপরিচ্ছন্ন বা অপরিষ্কার জল থেকে আপনার পেটের রোগ আপনার মধ্যে আসতে পারে। এই যে কলেরা, তারপর ডায়রিয়া, ডিসেন্ট্রি, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সময়টাতেই কিন্তু খুব বেশি পরিমাণ দেখা দেয়। আপনার অপরিশোধিত বা অপরিষ্কার জল থেকে কিন্তু আপনার এই সমস্যার উৎপত্তি হতে পারে। তো আপনি জল যখন খাবেন, জলটা আপনি ফুটিয়ে খাবেন। চেষ্টা করবেন আপনার জল বাড়ি থেকে ক্যারি করার, বা বাইরে যদি আপনার জল তেষ্টা পায় একটু আপনার পয়সা খরচা করতে হবে, একটু আপনাকে মিনারেল জলের বোতল আপনি কিনে নিন, সেই জলটা আপনি খান। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ফুটপাতে ধারে একটা আপনি দোকান থেকে একটু জগের থেকে জল খেয়ে নিলেন, বোতল খুলে জল খেয়ে নিলেন, সেটা করবেন না। কারণ প্রত্যেকটা জল তো আর পরিষ্কার জল নয়, বা একটা জল হয়তো আরেকজনের ক্ষেত্রে স্যুট করছে, আপনার সেটা স্যুট নাও করতে পারে। আপনার বন্ধুরই হয়তো রাস্তার ধারের জগের থেকে জল খেলে কোনো অসুবিধা নেই, আপনি সেই জলটা খেলে আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে। তো সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না। দরকার হলে আপনি বাড়ি থেকে আপনার জল ক্যারি করুন, নিজেকে হাইড্রেটেড রাখবেন যাতে ডিহাইড্রেশন আপনার মধ্যে না হয়। কারণ এখন হঠাৎ করে প্রচন্ড গরম পড়েছে, হয়তো আরো গরম বাড়তে পারে, যেরকম আমরা নিউজে দেখছি হয়তো গরম আরো বাড়তে পারে। তো নিজেকে একটু হাইড্রেটেড রাখবেন। যাদের ওয়াটার রেস্ট্রিকশন রয়েছে, যে আপনারা এত লিটারে বেশি জল খেতে পারবেন না, খুব যদি আপনার জল তেষ্টা পায়, একটু তুলোর মধ্যে আপনি জল ভিজিয়ে ঠোঁটটাকে একটু মুছে দেবেন, জল তেষ্টাটা অনেকটা কম লাগবে। যাদের কোনো রেস্ট্রিকশন নেই, যাতে আপনার পরবর্তী জীবনে এসে সেই রেস্ট্রিকশন না পড়ে, অ্যাটলিস্ট তার জন্য হলেও জলটা একটু বেশি করে খাবেন। মোটামুটি 3 লিটার জল খাওয়ার জন্য আমরা সাজেশন দিয়ে থাকি, 3 লিটারের মতো জল খান। তো এই জল থেকে রোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেম ভাবে আমি বলবো যে খাবার থেকেও অনেক রোগের উৎপত্তি হয়, পেটের অনেক সমস্যার উৎপত্তি খাবার থেকেও হয়। এই যে আপনার রাস্তার ধারের কিছু দোকান রয়েছে, ছোট ছোট হোটেলগুলো রয়েছে, অনেক জায়গায় হয়তো আপনি দেখছেন, ওপর থেকে আপনি দেখছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কিন্তু যেখানে হয়তো খাবারটা তৈরি হচ্ছে বা যেখানে রাখা হচ্ছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নাও হতে পারে। আপনি একটা জায়গায় কম্প্রোমাইজ করতে গিয়ে আরেকটা জায়গায় কিন্তু আপনি অনেকটা বিপদে পড়ে যাবেন। হয়তো এখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু 10 বছর পরে কিন্তু এইটাই আপনাকে কিন্তু ভোগাবে, এইটা নিয়ে আপনাকে কষ্ট পেতে হবে। তো 10 বছর পরে যাতে আপনাকে কষ্ট না পেতে হয়, তো এখন থেকে একটু সচেতন থাকুন। খাওয়া দাওয়া আমি বলবো চেষ্টা করবেন বাইরে, আপনার বাড়ি থেকে ক্যারি করার, নয়তো যখন বাইরে খাচ্ছেন তখন আপনি 2 ধরনের খাবার পাবেন, একটা হেলদি, একটা আনহেলদি। চেষ্টা করুন হেলদি খাবারটাকে একটু চুজ করার, যেখানে আপনি হয়তো বয়েল জাতীয় খাবার পাবেন, বা আপনি সাউথ ইন্ডিয়ান ডিশ যেগুলো রয়েছে যার মধ্যে অল্প তেল লাগে, সেগুলো আপনি খেতে পারেন। তো খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিন। আর একটুখানি ফ্রুটস, প্রত্যেক দিন কোনো না কোনো একটা ফ্রুটস আপনার খাদ্য তালিকায় রাখুন। এখন তরমুজের সিজন আছে, তরমুজ খান, পেটের জন্য ভালো, বা বাতাবি লেবু পেটের জন্য ভালো, সেটা আপনারা খেতে পারেন। খাওয়া দাওয়ার দিকে নজর দিন। জল, পরিষ্কার জল খেতে হবে। যাদের অলরেডি পেটের সমস্যা রয়েছে, আপনি বাড়িতেও যে জলটা খাচ্ছেন চেষ্টা করুন সেটা ফুটিয়ে জলটা খাওয়ার, জলটা ফুটিয়ে খান, আরো সেটা আপনার জন্য ভালো হবে। তো একটু নিজেকে না এর মধ্যে একটু রাখতে হবে। এইটা ভাববেন না যে আমার কোনো রোগ হবে, ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, ঠিক হয়ে যাবো। আপনি মেডিসিনের উপর কেন ডিপেন্ডেন্ট হবেন? আপনার তো এর ছাড়াও উপায় রয়েছে। আপনার আহার বিহার এই জিনিসগুলোকে আপনি ঠিক করুন, আপনার মধ্যে কোনো রোগ আসবে না। আর রোগ থাকলেও অনেকটা সেখান থেকে আপনি নিস্তার পেয়ে যাবেন। তারপর এক্সেসিভ যখন সমস্যা হবে তখন তো আপনার ট্রিটমেন্টের দরকার রয়েছে, মেডিকেশনেরও কিন্তু তখন দরকার রয়েছে। ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যে আমরা যদি একটা হেলদি লাইফস্টাইল, হেলদি খাবার দাবার মেনটেন করি, তাহলে কিন্তু অনেকটাই আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আর দেখুন, শরীর থাকলে শরীর তো অসুস্থ হবেই। কি অসুস্থতার সময় একজন সত্যি সত্যি বন্ধু দরকার, যিনি আপনার হাতটা খুব শক্ত করে ধরে আপনাকে সেই শারীরিক কিংবা মানসিক যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখান থেকে তুলে নিয়ে আসতে পারে। আর সেটাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারাও আগামী এবং পরবর্তী জীবনটা সুস্থ এবং নিরোগভাবে কাটাতে পারেন। আর তার জন্যই কিন্তু আপনাদেরকে এই হেল্পলাইন নাম্বারটা, কারণ আপনারা যদি যখনই কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে পড়বেন তখনই কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটায় যোগাযোগ করবেন। কারণ এমন বহু মানুষ রয়েছে আপনার আশেপাশে যারা হয়তো বহু দিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, বহু ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। আর সেখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের জয়। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা চাইছেন যে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু রুট থেকে ট্রিটমেন্ট করা হোক, কারণ রুট ট্রিটমেন্ট না হলে সেই শারীরিক সমস্যাই বারবার ফিরে আসতে পারে। আর আপনাদের জন্যই, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু হেল্পলাইন নাম্বারটা। আর সেই হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 9830235527 অথবা
37 নাম্বারে আপনারা যে কোনো সময় যে কোনো শারীরিক সমস্যা হলেই যোগাযোগ করতেই পারেন অবিলম্বে। আর এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রামনগরবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ভট্টাচার্যকে, আবারও কিন্তু পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়, কাকদ্বীপ এবং রায়গঞ্জবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে কলকাতাবাসীদের জন্য অত্যন্ত সুখবর, কারণ কলকাতাতে স্পেশাল সানডেতে চেম্বার করছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই কেউ মিস করবেন না, যারা যারা স্যারকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। কাইন্ডলি কোন সময় আপনারা ডাক্তারবাবুকে পাবেন কিংবা কখন পাবেন এই পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো কিন্তু হেল্পলাইনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই যারা যারা সানডেতে স্পেশাল চেম্বারে স্যারকে দেখাতে চাইছেন ডক্টর বি শর্মাকে, তারা কিন্তু অবশ্যই কাইন্ডলি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এই মুহূর্তে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনে? নমস্কার, অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি কান্তর সেন বলছি, মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? আমার বোনের সম্বন্ধে জানবো। ব্যাপারটা হচ্ছে যে মানে আমার বোনের মানে অত্যধিক চুল পড়ছে আর খুশকি হচ্ছে। হ্যাঁ, একটু জোরে বলবেন, আপনার কথাটা পরিষ্কার আসছে না। বলছি আমার বোনের মানে মাথা থেকে অনেক চুল পড়ে আছে, খুশকি হচ্ছে। আচ্ছা, বোনের মাথায় হেয়ার ফল হচ্ছে এবং খুশকি দেখা দিয়েছে, তাই তো? আচ্ছা, বোনের বয়সটা বলবেন এবং কতদিন ধরে সমস্যা সেটা জানাবেন। বয়স তো 25 ছিল, তার সমস্যাটা চলছে মানে প্রায় 3-4 মাস হবে। 3-4 মাস হচ্ছে, আচ্ছা। তো এই সমস্যার জন্য আগে কখনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ দেখানো হয়েছিল, মানে কিছু হোমিওপ্যাথি ঔষধ দিয়েছিলেন আর মানে কি মানে অয়েল দিয়েছিলেন, লাগাতে সেটা লাগিয়েছিল, তারপরে সমস্যা কিন্তু কমে। আচ্ছা শুনুন ম্যাম বলছেন। দেখুন, ওনার যে মাথার যে হেয়ার ফল হচ্ছে বা যে খুশকি হচ্ছে, তো তার জন্য তো অবশ্যই একটা কারণ থাকবে। তো সেটা এক হতে পারে যদি কোনো এনভায়রনমেন্টাল কারণ হয়, মানে যদি খুব ধুলোবালির মধ্যে যদি উনি থাকেন বা যদি ওনার ধরুন স্ক্যাল্প প্রচন্ড ওনার ঘেমে থাকে, সেটার থেকেও কিন্তু হেয়ার ফলের সমস্যা কিন্তু হতে পারে। তো কিন্তু প্রচন্ড আচ্ছা, তো যদি ঘেমে থাকে তাহলেও কিন্তু হেয়ার ফলের সমস্যা আসতে পারে। যদি ওর স্ক্যাল্প ঘেমে থাকছে, মাথা যদি ঘেমে থাকে, তাহলে সেটার প্রয়োজন রয়েছে হয় তখন স্ক্যাল্পটা ধুয়ে নিতে হবে জল দিয়ে বা শ্যাম্পু দিয়ে, যেটাই হোক, বা ভালো করে মুছে সেটাকে কিন্তু ড্রাই করতে হবে, ড্রায়ারের ইউজও করতে পারে। আর আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যদি ওর কোনো ধরনের অ্যালার্জির সমস্যা থাকে বা লিভারের সমস্যা থাকে বা থাইরয়েডের সমস্যা থাকে, তো সেটা কি সমস্যা রয়েছে রিপোর্ট না করলে সেটা বোঝা যাবে না। তো প্রয়োজন রয়েছে একটা রক্ত পরীক্ষা করার, একটা লিভারের জন্য একটা এলএফটি রিপোর্ট করাবেন, একটা লিভার ফাংশন টেস্ট করাবেন, থাইরয়েডের জন্য একটা টিএসএইচ রিপোর্ট করাবেন, আর অ্যালার্জির জন্য একটা আইজি রিপোর্ট করাবেন। এই 3টে রিপোর্ট অবশ্যই প্রয়োজন রয়েছে। 3টে রিপোর্ট একটু আপনার করে নিতে হবে ওনার জন্য। আর রইল কথা যে ওনার মাথায় খুশকি হচ্ছে, দেখুন যদি সেটা খুশকির সমস্যা হয় সেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু যদি সেটা স্ক্যাল্প সোরিয়াসিসের মতো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তার ঠিকভাবে একটু চিকিৎসা করতে হবে। তো না দেখে বলাটা একদমই ঠিক হবে না যে ওর খুশকির সমস্যা রয়েছে নাকি সেটা স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে। তো মেদিনীপুরেও আমাদের চেম্বার রয়েছে, আপনি একটুখানি যোগাযোগ করুন, তাহলে আপনি জেনে নিতে পারবেন যে কোথায় কখন চেম্বার রয়েছে, কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন বা আপনাকে কি করতে হবে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে সেটা জেনে নেবেন, ঠিক আছে?
আচ্ছা, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ম্যাম, আমরা যে আলোচনা করছিলাম ডিসফেজিয়া নিয়ে, তো এই ধরনের শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, কিন্তু তার আগে আপনার কারণটা জানতে হবে যে কেন আপনার এই সমস্যাটা আসছে আপনার মধ্যে। আমাদের যে এই যে খাদ্যনালী যেটা রয়েছে, খাদ্যনালীর চারপাশে অনেকগুলো মাংসপেশি রয়েছে, মাসেলস রয়েছে বা নার্ভ রয়েছে। সেই যদি মাসেলগুলো যদি দুর্বল হয়ে যায় বা আপনার নার্ভের মধ্যে যদি ব্লাড সার্কুলেশন যদি ঠিকভাবে না হয়, তখন কিন্তু আপনার খাদ্যনালী দিয়ে খাবার সঠিকভাবে নিচের দিকে নেমে আসতে পারবে না। আর তারপরে যে প্রক্রিয়াটা রয়েছে, যে হজমের প্রক্রিয়াটা, সেটা তখন আরো কিন্তু হবে না একদমই, কিন্তু আপনার সেখানে আরো পেটের সমস্যা চলে আসবে, অন্যান্য প্রবলেম আপনার মধ্যে চলে আসবে। তো সেটাই আপনাকে আগে দেখতে হবে যে সেখানে কি আপনার কোনো ধরনের মাসেল উইকনেস রয়েছে, নাকি আপনার কোনো ব্লাড সার্কুলেশনের মধ্যে প্রবলেম হচ্ছে, নাকি আপনার যে খাদ্যনালী সেটা আপনার চোখ হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। তো সেটা আগে আপনাকে দেখতে হবে যে কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, তারপরে আসবে তার চিকিৎসা। এবার এই যে ডিসফেজিয়ার মতো সমস্যা আপনার মধ্যে হচ্ছে কিনা, আপনি কি করে সেটা বুঝতে পারবেন? দেখুন, প্রথমত আমি একটা ইন জেনারেল বললাম যে আপনার খাবারটা গিলতে আপনার কষ্ট হবে, হয়তো গেলার সময় আপনার একটু ব্যথা হবে, বা আপনার মনে হবে গলার এখানটায় আটকে আছে, বা বুকের এখানে এসে আটকে আছে, বা নাকে মুখে দিয়ে আপনার খাবার বেরিয়ে আসছে। এছাড়াও আপনার আরো কিছু সিমটমস রয়েছে। হয়তো আপনি দেখবেন যে আপনি যখন খাবার খাচ্ছেন তারপর আপনার মুখ থেকে লালা মতো বেরোচ্ছে, বা আপনার গলার স্বর আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার খাবার জাস্ট পরেই আপনার হয়তো পেটের মধ্যে আপনার ব্যথা হচ্ছে, বা খাবার খাওয়ার সময় আপনার সম্পূর্ণ গলা, আপনার মুখের এখান থেকে শুরু করে এইটুকু জায়গা অব্দি আপনার ব্যথা করছে বা জ্বালা করছে। এরকম অনেক ধরনের সিমটমস রয়েছে। তো এগুলো যদি আপনার এর মধ্যে কোনোটাও যদি একটা আপনি আপনার মধ্যে দেখতে পান, তাহলে সেটা কিন্তু আপনার ডিসফেজিয়ার মতো প্রবলেমের একটা আপনার ইঙ্গিত দিয়ে থাকছে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি কুন্তল কর্মকার বলছিলাম গড়িয়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 29। হুম। সমস্যা আমার মানে কোনো যদি মাংস খাওয়ায় বা কিছু রিচ খাবার একটু খাওয়া হয়, মাংস জাতীয় ধরো, তো তখনই আমার বডির সমস্যা একটু হয়, গ্যাস এরিয়া হয়। আচ্ছা, এই শারীরিক সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? আমার শারীরিক সমস্যা প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু একটু অন্য প্রাকৃতিক ওষুধ খেতাম, তো একটু খেতে খেতে ঠিক ছিলাম, এবার ফের আবার 6-7 মাস ধরে এরকম হচ্ছে। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা, আপনি যদি বুঝতে পারেন যে আপনার মাংস খেলে সমস্যা হচ্ছে, তো আমার তো মনে হয় তাহলে সেটাকে বাদ দিয়ে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, তাই তো? একদম না খেলে প্রোটিনের বলে অনেকে বলছে, একদম না খেলে যদি সমস্যা হয়। কি সমস্যা হবে মাংস যদি আপনি একদমই না খান? না, অনেকে বলে পুষ্টিকর জিনিস খেতে হবে। হ্যাঁ, কি কি? আর নিরামিষে খেতে B12 সমস্যা ঘাটতি হয়, কি এরকমই বললেন। দেখুন, প্রথম কথা তো বলবো যে এরকম কোনো ব্যাপারই নেই, এটা একটা মিথ। তো তাহলে যারা ভেজিটেরিয়ান রয়েছে তারা কি মাংস খাচ্ছে, আর মাংস না খেলে কি ওরা মারা যাচ্ছে, এমন তো কোনো ব্যাপার নেই। দেখুন, আপনি মাছ, মাংস, ডিম আপনি সবই খেতে পারেন, সেটা আপনার চয়েস, আপনি কি খাবেন কি খাবেন না। তার মধ্যে প্রোটিন পার্ট রয়েছে, প্রোটিন আমাদের শরীরে খুব দরকার রয়েছে। এবার তাহলে আপনার যদি মাংসতে যদি আপনার কোনো সমস্যা থাকে, তাহলে আপনি প্রোটিন আপনি সয়াবিন থেকে পেয়ে যাবেন, আপনি দুধ থেকে প্রোটিন পাবেন, দুধ জাতীয় জিনিস থেকে পাবেন। তো সেগুলো আপনি ট্রাই করতে পারেন। এবার রইল কথা যে না, মাংস আমার ফেভারিট, আমাকে খেতেই হবে, আপনি তার একটা উপায় বলে দিন। সেরকম যদি হয় তাহলে আমি আপনাকে বলবো যে আপনার যখন আপনি খাচ্ছেন, স্পেশালি আপনার যে লাঞ্চ আর ডিনার, এই যে আপনি লাঞ্চ আর ডিনার যখন খাচ্ছেন, খাবার খাওয়ার পর আপনি 1 গ্লাস শীতোষ্ণ গরম জল, তার মধ্যে একটু নুন দিয়ে আপনি খাবেন। যেদিনই আপনি মাংস খাচ্ছেন, আপনি বলছেন যে মাংস খেলে আপনার মেনলি প্রবলেমটা হয়, তো যেদিনই আপনি মাংস খাবেন, আপনি ওই খাবার পর 1 গ্লাস গরম জল, তাতে একটু নুন আর একটুখানি আপনি লেবুর রস মিশিয়ে নেবেন, পাতি লেবুর রস মিশিয়ে নেবেন, সেটা আপনি খান। তাহলে আপনার বেশি কষ্ট হবে না, বা আপনার স্টুলটাও আপনার ঠিকঠাক ভাবে হবে। এইবার যদি দেখছেন না এর পরেও আমার সমস্যার সমাধান হচ্ছে না, তখন কিন্তু আমি আপনাকে বলবো যে আপনার যে ডাইজেস্টিভ ফায়ার বা ডাইজেস্টিভ জুস যেটা আপনার রয়েছে, সেখানে প্রবলেম রয়েছে, তার জন্য কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে।
হবে। তো আপাতত আমি যেটুকু বললাম আপনি তার মধ্যে নিজেকে রাখুন, এর মধ্যে একটু আপনি দেখুন যে আপনি ঠিক থাকছেন কিনা, তাহলে তো টু গুড। যদি তারপরও সমস্যা থাকে তখন কিন্তু আপনাকে একটু চিকিৎসা করিয়ে নিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, খুব বড় কোনো সমস্যা হয়ে যায়নি বা আপনার জীবন থেকে মাংস খাওয়া বাদ হয়ে যাবে সেটাও হবে না, সবকিছুই হবে। একটুখানি আগে নিজেকে একটু চেঞ্জ করুন, খাওয়া দাওয়ার মধ্যে দেখুন ঠিকঠাক থাকছে কিনা, নয়তো একটু আপনাকে মেডিসিনের একটু সাহায্য নিতে হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। যে কোনো শারীরিক সমস্যার সমাধান পেতে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা সর্বদাই কিন্তু আপনাদের পাশে থাকার এবং সাথে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সত্যি সত্যি চান যে নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন কিংবা নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন, সুস্থ এবং নীরব জীবনযাপন করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ এখানকার অভিজ্ঞ চিকিৎসকরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে আপনারা পরবর্তী এবং আগামী জীবনটা এগিয়ে যেতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ম্যাম, যে আলোচনাটা করছিলাম আর কি, ডিসফেজিয়ার মতন সমস্যা, তো এই সমস্যার কি সমাধান রয়েছে এনবিপির কাছে, যদি একটু বলেন। সমাধানের মধ্যে প্রথম যেটা আপনাকে করতে হবে, খাবার খাওয়ার সময় তাড়াতাড়ি খাবার খাওয়া। আমাদের অনেক সময় হয় যে আমাদের বেরোতে হবে, সময় নেই, আমরা 5 মিনিটে কতকত করে আমরা খাবার খেয়েছি। প্রথমত এই জিনিসটা একদমই করবেন না, সময় নিয়ে আপনাকে একটু খেতে হবে। আপনি হয়তো অফিসে যাচ্ছেন, স্কুলে কলেজে যাচ্ছেন, আপনার হাতে সময় কম, দরকার হলে আপনি 10 মিনিট আরেকটু আগে ঘুম থেকে উঠে যান। খাবারটা খাওয়ার সময় ভালো করে চিবিয়ে খাবেন, আস্তে আস্তে খাবেন, তাড়াহুড়ো করে আপনি খাবেন না, তাহলে এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। যাদের এই প্রবলেম অলরেডি রয়েছে যে খাবার খেতে গেলেই হিচকি উঠে যায়, বা খাবারটা গলাতে আমি আসতে গেলেও খাবার আমার গলায় গিয়ে আটকে থাকছে, নিচের দিকে নামছে না, বা মনে হচ্ছে এখানে এসে জমে থাকছে, তাদের জন্য আমি বলবো যে এর জন্য কিছু খুব সুন্দর কিছু এক্সারসাইজ রয়েছে, যোগা প্রাণায়াম রয়েছে, তাছাড়া মেডিকেশন তো অবশ্যই রয়েছে। শুধুমাত্র মেডিসিনের মাধ্যমেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হওয়ার জায়গা রয়েছে। তো আপনার বেশি এইদিক ওইদিক করার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, প্রবলেমটাকে প্রবলেমের মতো মনে করবেন, সবকিছুকে আবার প্রবলেম ভাববেন না। আপনি একদিন আপনি হঠাৎ করে তাড়াতাড়ি করে খেতে গেলেন, আপনার গলায় লেগে গেল, সেটা আপনি একটু জল খেলেন, ঠিক হয়ে গেল, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ওকে। কিন্তু যদি বারে বারে এটা রিপিটেডলি আপনার হচ্ছে যে আপনি খুব তাড়াতাড়ি খাচ্ছেন, গলায় এসে আটকে থাকছে, নিচে নামছে না, জল খেলেও যাচ্ছে না, বা হিচকি উঠছে বারে বারে, আপনার এখানে এসে আটকে থাকছে, তখন কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় চিকিৎসাটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, নয়তো পরবর্তী সময় আপনার দেরি হয়ে গেলে কিন্তু অন্যান্য আরো অনেক সমস্যা এর থেকে চলে আসবে। যাতে স্ক্লেরোডার্মার মতো রোগ রয়েছে বা কোনো ধরনের ক্যান্সারের সমস্যা ছিল, সেখান থেকে আপনার রেডিয়েশন থেরাপি হয়েছে, তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায়। মানে এটা তার রেজাল্ট, এই যে ডিজিজগুলো তার রেজাল্ট হিসেবে কিন্তু এই প্রবলেমসগুলো দেখা দেয়। সেদিকেও কিন্তু একটু আপনাকে স্পেশাল কেয়ার নিজের একটু রাখতে হবে, একটু কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, খুব বড় ব্যাপার আমি আগেই বললাম সেরকম কিছু নয়, কিন্তু যদি আপনি চিকিৎসাটা ঠিকভাবে না করান, ফেলে রেখে দেন, সেটা কিন্তু বড় আকার নিতে বেশি সময় নেবে না। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ম্যাম যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি নিজের প্রতি একটু যত্নশীল হই, একটু খাওয়া দাওয়ার কিংবা লাইফস্টাইলের প্রতি একটু নজর দিই, তাহলে কিন্তু আমরা যে কোনো শারীরিক সমস্যা থেকে নিমেষেই সমাধান পেতেই পারবো। আর দেখুন, শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, আর কিন্তু যখনই আপনারা মনে করছেন যে না আপনাদের শরীরটা ভীষণ খারাপ অনুভব করছেন, আপনাদের শারীরিক সমস্যাটা হাতের বাইরে চলে যাওয়ার আগে অবিলম্বে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। প্রত্যেকটা মুহূর্তেও ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা আগামী এবং পরবর্তী জীবনটা সুস্থ নিরোগভাবে কাটাতে পারেন। ম্যাম, আমরা একটু জিজ্ঞেস করতে চাইবো যে ডিসফেজিয়ার মতন সমস্যা যদি কোনো মানুষের থেকে থাকে, তাহলে তাদের খাদ্য তালিকায় কি পরিবর্তন করা উচিত আর কি? খাদ্য তালিকার মধ্যে আপনার খুব বেশি তেল ঝাল মশলা এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবেন, বা খুব ছাকা তেলে ভাজা কোনো জিনিস খাবারগুলোকে অ্যাভয়েড করবেন। যেগুলো ইজিলি ডাইজেস্টেবল বা ইজিলি প্যালেটেবল, যে আপনি মানে আস্তে ধীরে সুস্থে আপনি খেয়ে নিতে পারবেন, সেরকম খাবার আপনি চুজ করবেন, সেরকম খাবার আপনি খাবেন, তাহলে আপনার এই সমস্যাটা আসবে না। বা সমস্যাটা থাকলেও আপনাকে খুব বেশি তার মানে খুব প্রবলেমের মধ্যে আপনার হবে না, আপনি যদি খাবারগুলোকে সঠিকভাবে যদি নির্বাচন করতে পারেন। তো সব খাবেন, খাওয়া দাওয়ার কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু সেটা যাতে ইজিলি ডাইজেস্টেবল হয় বা ইজিলি প্যালেটেবল আপনার হয়।
সঠিক খাদ্য নির্বাচন এবং সঠিক তালিকা কিন্তু আপনাকে বলে দেবে আপনি কতটা হেলদি এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সম্পূর্ণটাই কিন্তু আপনার উপর নির্ভর করছে। আর যদি আরেকটু কোনো রকম ভাবে অসুস্থতা বোধ করেন তাহলে তো রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।